আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 14। বৃষ্টির পানি আজ রক্তাক্ত, আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে ঝরছে। বিদীর্ণ ধরনের বুকে লালচে জল জমে আছে, রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী, রক্তের স্রোতে সব কিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি, বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কের ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনও লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদা জলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে নেয়। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে নেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রক্ত কিংবা গুলির শব্দে নয়, বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই যে গলায় মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি এখানকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে? ইসরে, সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে। যদিও তাদের দিয়ে এইসবই আশা করা যায়, দলের দোষ দিয়ে লাভ নেই। ফারাজ ভিজছে, চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে। রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে এসেছে, চোখে জমেছে দপদপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকজনও। সবাই তাকে ঘিরে রাখে। যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই, জলদি ওঠেন, ভাবিরে নিয়ে গাড়িতে যান। এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাহেব বিএনপি নেতা নাশিদ পালোয়ান পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ। ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চিপে একটা ঢোক গিলল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন? কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই। মেজাজ গরম করাস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ, খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব। আমার কলিজার উপর হাত দেওয়া? শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি কুত্তাকে না খাওয়াই, তাহলে আমার আব্বা দুইটা। অভ্র শুকনো একটা ঢোক গিলে, এসব ঝামেলায় না গেলে কি হয় না? যেই কাজের জন্য দেশে আসা সেইটা শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলো মাথার উপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে, আরে বল, ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেছন? এই ছাতা সরা। লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয়। কালো বোরখা পরা মেয়েটার মুখে এখনও নিকাব। ফারাজ হাত বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়, ফারিহাকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শোন, এসব খবর যেন বাড়ির কেউ না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অবধি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে, তাহলে রামদা দিয়ে তোর গল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চাটার মা এসেছে বুঝি। লাশের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা কি খুব পীড়া দেয়? 4টে লাশ পরপর সাজানো, নিথর বিকৃত নিঃশেষ। 4জনই টোহানের লোক। টোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখেই বোঝা যাচ্ছে এক্কেবারে পেশাদার কাজ।
ছেলেগুলো একটা মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায়। কিন্তু আফসোস, তাদের কুকর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করে করতে পারতো। প্রতিটা লাশের হাতের আঙ্গুল কাটা, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করলো। মুখে তেতো হাসি ফুটল। ছ্যা, শালাগুলোরে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইল, কামটা কি ভালো হইল। সিফাত পাশেই দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল, তার উপর ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল, কেমনে হ্যান্ডেল করুম? সোহান গোফে আঙ্গুল বুলিয়ে এক পা তুলে বসল। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে আভা, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশের ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ, শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গণধোলাই দিছে? সিফাত মাথা নাড়ালো। হ ভাই, মেয়েগুলাও মারছে, জুতার বাড়ি দিছে। তাইলে হাতের আঙ্গুলার কান আর ওইরা কাটলোকে, তাও আবার এমন কইরা? সোহান লাশগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট ভেজালো। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না, কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ ক্ষোভ মিটাইছে নিশ্চিত, কিন্তু কে? সোহানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের উপর পা তুলে আরও কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন, আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতে এই চারজনকে জনগণ ধরে গণধোলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলোও সেখানেই ছিল, জুতার বাড়ি দিয়েছে। তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হয়েছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে, কিন্তু কে? এখন লাশগুলা তো উদ্ধার করতে পারছি, তবে এইগুলারে কি করুম? পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিছে। রিফাত বলল, ট্রলারে কিছু মানুষ আছে না? জি। সিফাত কাঁধ ঝাঁকালো। চুরি চাপাতি দিয়া পোলাপানগুলারে কাজে লাগাইয়া দে। লাশগুলারে টুকরো টুকরো কইরা নদীর মাছগুলারে পেট ভরাইয়া খাওয়ানোর ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ, লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব। গু যত লাড়বি তত গন্ধ ছুটবো। যা এখন, যেইটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝছি ভাই। একটু থেমে আবারও বলল, ভাই আরেকটা কথা, কাল রাতে যে চালান দেওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বাঁধছে, মাল 2-3 পর তেনারা নিব। সোহান ধীর স্থিরভাবে সিগারেট জ্বালালো, ধোয়া ছেড়ে বলল, আচ্ছা সমস্যা নেই, টাকা পাইছি, এখন মাল নেক বা না নেক আমার তাতে যায় আসে না। তো মাইয়াগুলার যত্ন নিতাছস তো? হ, সাবধান থাকবি, মাইয়া মানুষ হইল ঝামেলা, তার উপর এতগুলা মাইয়া মানুষ, ওগো হদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে হু বলে থামলো, একটু ইতস্তত করলো, তারপর বলল, ভাই কইয়ালা, কাল রাতে যে নতুন মাইয়াডারে আনছি ওইটা কিন্তু একেবারে হীরা, চাইলে তৈয়ার কইরা রাতে আপনার কাছে পাঠাইয়া দিতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোয়ায় কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো। নাম কি স্যামরির? সিফাত একটু ভেবে বলল, নীলু, নীলুফা ওর নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে, বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ, চোখ বাঁধা, শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে, পুরোই দক্ষ কসাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরও 5টি নিথর দেহ পড়ে আছে। সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তলটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতোই স্বাভাবিক, তবে ভয়ানক। ফারাজ ধীরগতিতে উঠে দাঁড়ালো। এক ঝলক চারপাশে তাকিয়ে ইশারা করতেই একজন এগিয়ে এসে মাটিতে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। গলাটা ঢিলে হয়ে এসেছে, শরীর আরো বেশি কুকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, ট্রিগারটা তুমিই চালিয়েছ, তাই না জান্টু?
লোকটা থরথর করে কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে ঠিক সেভাবেই কাঁপছে তার শরীর। কথা বলো না কেন জন্টু মন্টু? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? তো লজ্জায় তোমার জবান অব্দি বাদরের পশ্চাৎ দেশের মতো লাল হয়েছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিছু বের হচ্ছে না। বাট হোয়াই কাল্লু? ভাই, কাউরে মারার উদ্দেশ্য ছিল না আমার। তো মাঝ রাস্তায় শাড়ি চুড়ি পরে নার্গিস আপার গানে ডিস্কো ডান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল? লোকটা মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ক্ষমা করে দেন, আর কোনোদিন ছিনতাই করুম না। তোর নাম কিরে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন। ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। আমি চিন্তা করি তোদের এত সাহস দিলটা কি শালা? দিন দুপুরে মেইন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরিয়ে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা, বাহ বাহ, তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে, গলার শব্দ কেঁপে উঠছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে, লজ্জার বিষয় না? ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না। ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায়। এমন লোকেরা শুধু ভয়ই পায়, কিন্তু সেই ভয় তাদের বদলায় না। ভাই সাইডা দেন। লোকটি আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধহয় জানো না, দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ভে থাকতেই ঠিক মেরে বের করে দিয়েছে। ফারাজ থামল। এমন কইরেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি ছাড়া তাগর কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ। স্যাহ, তুমি তো একেবারে বাঁচাল শোনা। তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজের চোখে কেমন যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়, প্যাকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙ্গুলের দিকে তাকায়। এই আঙ্গুল দিয়েই তো ট্রিগার প্রেস করেছিলি, তাই না? দুজন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়, চেপে ধরে তাকে। হাতের আঙ্গুলগুলো শক্ত করে টেনে ধরে, যেন নড়তে না পারে। তবে নড়ার ক্ষমতাই বা কোথায়? তার শরীরের প্রতিটা জয়েন্ট ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ, যন্ত্রণার ভারে অবশ তার দেহ। ফারাজ ঝুঁকল, কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যাৎ! ডান হাতের তর্জনী মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর কাটা অংশ থেকে গরম রক্ত ছড়িয়ে পড়ে, গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে যায়। ভোঁতা কর্কশ এক আর্তনাদ ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতা স্থায়ী হয় না। পরপর কয়েকটি আর্তনাদ বদ্ধ কক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে, ব্যথার চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙ্গুল। মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ফারাজের শরীরের শার্টটাও রক্তে ভিজে একাকার। মুখে রক্ত ছিটকে কি ভয়ানক দেখাচ্ছে তাকে। আগের থেকে বিরক্তিভাব কিছুটা কমেছে, ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে, তার গা থেকে শার্টটা যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদাভ আলোর নিচে। ফারাজ একবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাওটা। চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে। দেখি মেপে, তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি? শত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ, কোনো উন্মাত্ততা নেই। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলাপসিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ। তারপর বুকের ওপর কয়েকটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয়। হারুনের নিভু নিভু প্রাণ, চোখে মুখে মৃত্যুর ছায়া স্পষ্ট। শরীরে শক্তি পর্যন্ত নেই আর। এক মুহূর্ত দেরি না করেই ফারাজ হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে। চামড়া বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে লাল রঙের কাঁচা মাংস। হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বীভৎস চিৎকার, পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ।
কিন্তু ফারাজ থামে না। সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গুড়িয়ে যাওয়ার খটখট শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রক্তে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ, যা এখনো জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলেছে। ফারাজের চোখে পৈশাচিক আনন্দ। হাতে ধরা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে উঠল, হাহ, এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসীবাদী হতে এসেছিলি? জলজান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে হলো এক চুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরও কিছু চাইছিল, আরও অনেক কিছু। ফারাজকে আজ কোনো অংশেই নরপিশাচের থেকে কম লাগছে না। তার রক্তমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা। আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা। তবুও সে নির্বিকার। ফারাজের কলিজাটাকে নিষ্ক্রিয় হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের উপর। তারপর আবারও রামদায়ের ফলাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। দু হাতে মাংসের গহ্বর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা। ধুকপুক ধুকপুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত, তাজা গরম লাল রক্তের থপথপ করছে। ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি অদ্ভুত প্রাণের স্পন্দন! এত ছোট অথচ এত ক্ষমতার একটা বস্তু, যা মানুষকে বাঁচিয়ে রাখে। আবার সে বিনা মৃত্যুতেই মৃত্যু অনিবার্য। ফারাজ আবারও হাসল। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল, তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠেছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলো ঠিক আছে সেগুলোও কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ সরু করে পুনরায় বলল, আর এই জানোয়ারের দেহ 1100 টুকরো করে রাস্তায় অনাহারী কুকুরগুলোকে খাইয়ে আসবি, যেন তার পাপের শেষ কণাটুকুও পচে গলে কুকুরের পেটে মিশে যায়। ঘর জুড়ে তখন রক্তের ভারী গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে। চারপাশের দেওয়ালে ছিটকে থাকা রক্তের ছোপগুলো ফারাজের নীরব উন্মাত্ততার সাক্ষ্য বহন করছে। সে বুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলিকে ঠিক করে নেয়। মুখের ওপর ছিটকে পড়া রক্তের দলাটুকু থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই, নেই কোনো ক্রোধ, আছে কেবল এক ধোঁয়াশাচ্ছন্ন বিকৃত প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে গেছে, পুরোই নিঃশব্দ। এতক্ষণ পর্যন্ত যে মৃত্যুর ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে এখন ফারাজের মুখের সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে। ফারাজ আরও একবার কলিজাটার দিকে তাকায়, ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব, তারপর তার স্বাদ গ্রহণের পালা। দক্ষিণা বাতাসের স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরও বাড়িয়ে তুলেছে। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়ায় চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়ে। কিছুক্ষণ আগে ফারিয়া এসেছিল, কথা বলেছিল কিছুক্ষণ, এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সূচ বিঁধে আছে, শরীরও ভীষণ দুর্বল। কিন্তু চিত্রার মন পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ? সন্ত্রাসের বিষবাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতার নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা। যারা মানুষকে অমানুষে পরিণত করছে, তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে, তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিনে বাড়িতে কত আয়োজন হতো, গরম গরম ভাজা পোড়া, চায়ের আড্ডা চলতো দীর্ঘ রাত অবধি। চিত্রা নিজ হাতে সব কিছু করত। নিজের ভাগের খাবারটুকুও লুকিয়ে যখন সোহাগকে দিত, তখন যে কি শান্তি লাগতো চিত্রার। এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাড়িতে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ ছিল না, চারিদিকে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতো চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল।
সে প্রায়ই যেত, ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকতো, নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশেই সারা জীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু সেদিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল, কোথায় গেল সে? হঠাৎ করেই তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ একলা দাঁড়িয়ে আছে। প্রবল বৃষ্টিতে ভিজেছিল নিঃশব্দে। পরনের সাদা স্যান্ডো গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল। লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে। কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো। সারা রাত তারা একটা কথা অবধি বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে। তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। যে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরেও পুরো বাড়ি মাথায় তুলত, সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখের কোণে অজান্তেই জল জমে ওঠে। মুহূর্তেই কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলোও যদি মুছে যেত, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়েই বাঁচতে হয় তাকে। তবে যারা স্মৃতি ভুলতে পারে, তারাই সামনে এগোতে পারে। চিত্রার এখনো অনেক দূর যেতে হবে। মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কাঁদছো কেন প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। পাশ ফিরে দেখলো দাঁড়িয়ে আছে ফারাজ। গায়ে একটা শুভ্র রঙা শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বসলো। চিত্রা মুখ ফিরিয়ে অভিমান জড়িত গলায় বলল, আমি ঠিক আছি। জোর করে এখানে বন্দি করার কারণ কি? রোগীরা ঔষধের ভয় এমন 2-4টে চাপা মেরেই থাকে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ শুরু করে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কেন, কারো গায়ে লেগেছে বুঝি? দেখুন, এখানে দেখাবে? ফারাজ চারিপাশে চোখ বোলায়, জিহ্বা কেটে বলে, দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে। তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখেও পট্টি বেঁধে দিতে পারি, দেব নাকি? চিত্রা বিরক্তকর চোখে তাকালো। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয়, সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে বলল, আপনার মতো পুরুষ আমি পুরো জীবনে একটাও আর দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠার দায়। ফারাজ এলাহির একটা ভার্সানই ওপরওয়ালা তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শত শত পুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলে কচুও পাবে না। চিত্রা বিরক্ত হয়ে বলল, নিজের এত প্রশংসা কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার উপর দিয়েও তো কত ঝড় বয়ে যায়, কই ব্যথা করে না? চোখ টিপ মেরে মুচকে হাসল। চিত্রা এক ঝটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফরাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু ডলে দিয়েছে নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিচ্ছু বের হয় না। মুড়ি খাও শ্বশুর আব্বার মাইয়া। বাহিরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। ঘরের জানালা দিয়ে শোষো করে হাওয়া ঢুকছে। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেললো, আজ বেশ জম্পেশ এক খাওয়া দাওয়া। মেনু খিচুড়ি, বেগুন, ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা। সকালে সোহাগ ঘাট থেকে তাজা ইলিশ কিনে এনেছিল। জান্নাত নতুন বউ, তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছেন না। মারিয়া শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ের একটা ছোট্টখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই, সেই বাজারগুলোও তো করতে হবে। বাড়িঘর এখনো অগোছালো, দুনিয়ার কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমেই পোলাবের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিল। তারপর কড়াইয়ে অল্প ঘি করে গরম চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখলো। 15-20 মিনিট পর ঢাকনা তুলতেই দারুণ এক সুবাস। খিচুড়ির দানাগুলি একদম ঝরঝরে হয়ে এসেছে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আরও বহু গুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর খুব পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছরখানেক পেরিয়ে গেল ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওদিকে ভাজাভুজির কাজ মারিয়া করছে। কড়াইতে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তে চিরচির শব্দে রান্নাঘর মুখরিত হয়ে উঠল।
জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহাগের লুঙ্গিটা ভাঁজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনো ভালোবাসেন? সোহাগ তখন পুরনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কার কথা বলছো? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বলল যে আমি তাকে এখনো ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মেকি হাসি দিল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বোঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল। কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল। তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম? জান্নাত তিক্ত হাসল, মাথা নাড়িয়ে বলল, সে তো সোনা, আমি তো কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবার আর কিছু বলল না, তবে জান্নাত থামল না। তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মোহাব্বত, কিন্তু সত্যিটা তো শুধু আমি জানি। সোহাগ কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পেছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামল। তারপর কটাক্ষ ভরা গলায় বলল, সিগারেটের সাথে প্রেম করতে যাচ্ছি সখী, একটু হাওয়া খেতে চাই, তুমি আমার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না, ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখল। কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টের কি কোনো শেষ নেই? ফারাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে এলো তাকে অভ্যর্থনা জানাতে, কিন্তু ফারাজ কারোর দিকে তেমন একটা তাকালো না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রার হাতে এখনো ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল, কিন্তু ফারাজ আগে দরজা দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়ালো। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। ফারাজ হেসে ফেলল, দুই হাতে কোমর ধরে বলল, এই মরামুখ শ্বশুরের ঘাড় তারা মাইয়া। স্বামীর সঙ্গে রোম্যান্স করতে হয়, তেরামি নয়। এসব শেখায়নি কেউ। চিত্রার চোখ মুখ গরম হয়ে উঠল, কাপা গলায় বলল, আমার মরা বাবাকে নিয়ে কিচ্ছু বলবেন না। একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝেই যোগ করল, তারপর সেই চারা গাছ বড় হবে, আর সেখান থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের ঘ্রাণ একেবারে এলাচের মতো হবে। চিত্রা মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে এনে গরম পানিতে চুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাবো। ফারাজ নাক কুচকে বলল, যাহ দুষ্টু, তোমার মুখে দেখি জমজমের পানি ছিটাতে হবে। খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে ডুবিয়ে টু মাচ ব্যাড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে গেল। আশেপাশের কর্মচারীরা তো তাকিয়েই আছে, অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগেই ফারাজ হঠাৎ ঝুঁকে তাকে দুই হাতে তুলে নিল। আরে আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি বউ, স্বীকার করব বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফারাজের বাঁধন শক্ত। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখ মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল। এই লোককে কি সত্যিই কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপরের বোতাম আলগা করল। তারপর কোনো রকম ভনিতা না করেই গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি, শালি কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময় এমন মুহূর্তে ষাঁড়ের মতো চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথায় যেন ভোঁ করে উঠল। মিতালিকে কেন ডাকছে? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞেস করল, মিতু? ফারাজ কপাল কুঁচকে তাকালো। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে মিতু বলে ডাকি। কোনো সমস্যা?
ফারাজ চোখ সরু করলো। ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চুতু বলে ডাকবো। কোনো সমস্যা? চিত্রা ধপাস করে উঠে বসে তাকালো। চুতু? এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদামুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ যায়। চিত্রা রাগে চোখ গোল গোল করে তাকালো। ধ্যাত! ফারাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক। আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই কমানোর দায়িত্বও আমার। চিত্রা কিছু বলার আগে দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে। হাঁপাতে হাঁপাতে বলল, জি খালু। ফারাজ ভুরু উঁচিয়ে তাকালো। কিরে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাকগে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আইসা সাই চিনিত কতটুক দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছে, তবে বউয়ের মতো অত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, চিনি বাবা মানে কি খালু? ফারাজ এক সেকেন্ড চুপ থেকে বলল, তোর ধ্যাত, কিছু না। যা, আমার বউয়ের মতো কড়া করে এক কাপ চা বানিয়ে আন। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না। যা। মিতালি অবাক হয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা? সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহির গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়া মারা খাক, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ঔষধটা যদি এমন দৌড়াদৌড়ি করে, তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসলো। ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মানি আছে। শালা লুঙ্গি চিজটা এক্কেবারে বেইমান, হুটহাট খুলে যায়। চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব হয়নি। ফারাজের মুসলমানির কথা তাকে তার মা বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। একটু পরপর লুঙ্গি উঠিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও সেদিন তাকে দেখতে এসেছিল। বয়সে ফারাজের সমানই। ঐশালীও ফারাজের লুঙ্গি তুলে ইয়েটা দেখে ফিক করে হেসে বলেছিল, ইহি সাদা কিছু। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারত তাহলে ঐশালীর চুল ছিঁড়ে দিত। সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোটলোকই মনে হয়। হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজের বেল্টও পরতে হয়েছিল, তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওইসব ছোট লোকেরা পরে। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ওইসব ভয়ানক দিনের কথা সে মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলে আড্ডা দিচ্ছে। একসঙ্গে মিলে লুডো খেলছে। নদী, ভাবি, ফারিয়া, নীরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে। চিত্রা এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিত্রার দিকে এগুতে গেলেই একটা কল আসে তার ফোনে। অভ্র কল করেছে। ফারাজ অভ্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। শেষে জবাব দিল, আমি আসছি, রান্না করে পার্সেল পাঠাতে হবে না? ভাবিগণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একা খেলবো, আই মিন লুডো। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশ থেকে একেবারে লাগামহীন হয়ে এসেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করল, শার্টটা তোমায় খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীরু, এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজিন রিলেটেড পোষায় না, থ্রিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ তা দেখে আবারও যোগ করল, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদী কেমন করে দিব? প্রতিবন্ধী মেয়ে বিয়ে দিতে গেলে অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সৎকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল,
আমার ফিরতে দেরি হবে, আড়তে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের রাতটা হ্যান্ডেল করো কোনো মতে, জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত, বাড়ির অন্য সব বউরার শাড়ি পরা কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো, চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সব কিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরা বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে গেল। বাহিরে অভ্রতার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও, মোহনা ভাবে কিন্তু 1 নম্বরের খাইসটা, খালি বাটপাড়ি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেইভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে শোভান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরকেই এক নজর দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, যেখানে তাদের নানা কাজে লাগানো হবে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে, সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার মতো কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই এদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথায় পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতিমধ্যেই নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় তোতোমতো খাওয়া কণ্ঠে বলল, মাইয়াডা টলারে নেই, পালাইছে, মাইয়াডা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে, বাতাস কেমন যেন স্থির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে 1 মুহূর্তও সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল, উদাম শরীরে উপুর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ, গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ল। চিত্রার ভ্রু কুঁচকে গেল, তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির ওপর কিছু একটা ভেসে আছে, একটা নয়তো দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ভালো করে দেখার চেষ্টা করলো, মানুষ? হ্যাঁ, এগুলো তো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠল, ধরফড়িয়ে ঘরের ভিতরে ফিরে এলো। ফারাজ! চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে, ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ, নিচে পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে, ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসল। এক নিমেষে ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখল, সত্যি দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে। তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো, নিঃশব্দে ধরিয়ে এক টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এইটুকুই বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছন পেছন ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই, পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে। চোখ দুটো কোঠর থেকে তুলে আনা হয়েছে, ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছে। আর দুজনেরই ঠোঁট দুটো সেলাই করা, মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁধায় সেলাই টেনেছে। লাশের গলায় ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা। তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে, মৃত্যু খুব জলদি হওয়ার জন্য।
ফুলের মধ্যেই এত বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়েই মরণ চলে এসেছে। বাড়ির মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছু টের অবধি পায়নি। ফণি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা না, আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তবে অবাক করা বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহি বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউ হোক না কেন, বাহিরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক ছেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্ত্যক্ত করেছিল, আজ সেই লাশ ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমোতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকালো অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না, চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সবকিছুই স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মনসিল। এই বাড়ির দুই উত্তরসূরি, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপের জড়াতেও দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময়ই অজানা। মা জানলে কষ্ট পাবে, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানেও যায়নি। নীলু তার দলের অনেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে আরেকটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে, ঝামেলা হওয়ার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরও কিছু লোককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেটা নিয়ে ঝামেলা চলছে। এখন সেই ভয়েই কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য একজন মহিলা আছেন, তিনি মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছেড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটে পুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখল খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাতে তো ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করল। ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন, রাইতে না আপনি একটা টিফিন বাক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? একটা লোক আইছিল, বাক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা, টিফিন বাক্স যেই ব্যাগে দেওয়া হয়েছিল সেইখানে একটা কাগজও ছিল, আমি খুইলা দেখি নাই। সোহানের শরীরটা কেমন জানি শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ বেড়ে গেল যেন। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বোলাতেই কিং কর্তব্য বিমূঢ়। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে?
খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করছি, আমাকে ঘাঁটতে আসিস না, নিজেই ঘেটে যাবি। নিজের লোকেদেরকে সতর্ক করবি, আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ডেমো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছেড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, থুতু ফেলল। মানুষের কলিজা এতক্ষণ ধরে সে উপভোগ করছিল, এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরও একবার অস্বস্তিতে কুঁকড়ে উঠল সে। গলার ভিতরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামির কাজ এসব? কে হারুনকে মেরেছে?